আজ 26শে জুন শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। শওকতের ছেলের ক্যাফে ঘিরে আইএসএফ এর শক্তি প্রদর্শন। 7 দিনের আলটিমেটাম আরাবুলের। তারাতলার গোডাউন দুর্ঘটনায় শোক প্রকাশ হুমায়ুন কবিরের। দ্রুত উদ্ধার কাজের দাবি। তারাতলা গোডাউন বিপর্যয়ে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। নির্মীয়মান বিল্ডিং এ কড়া পদক্ষেপের ঘোষণা। দিদি নাম্বার 1 থেকে বিদায় রচনা বন্দ্যোপাধ্যায়ের। চোখে জল নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী সাংসদ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। বাবা ও ছেলে দুজনেই বর্তমানে জেলে। এরই মধ্যে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার অরণ্যের কুলে নামে ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। যদিও নির্দেশ জারির পর বেশ কয়েকদিন কেটে গেলেও মৌখালীর মাতলা নদীর চরে গড়ে ওঠা ওই ক্যাফের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পুলিশি পদক্ষেপ দেখা যায়নি। সেই পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার পথে নামলেন আইএসএফ এর নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে প্রায় 1000 খানেক আইএসএফ সমর্থককে সঙ্গে নিয়ে ক্যাফের সামনে পৌঁছন আরাবুল। তার নেতৃত্বে একটি বাইক মিছিলও বের হয়। মিছিলের সময় সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। শওকত মোল্লার ছেলে ইমরানের এই ক্যাফেকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। নদীর চর জুড়ে কিভাবে এই ক্যাফে তৈরি করা হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এদিন ক্যাফে পরিদর্শনের পর আরাবুল ইসলাম বলেন, এসে দেখলাম বাবুর মতো ছেলেপিলেরা ভিতরে আছে, খাওয়া দাওয়া করছে। সরেজমিনে তদন্ত করে দেখতে এসেছি। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। শওকত মোল্লার গোটা পরিবারের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলে আরাবুল দাবি করেন এটি একটি ফ্যামিলি প্রজেক্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 7 দিনের মধ্যে ক্যাফে ভাঙা না হলে রেলিং এর একটি খুঁটিও থাকবে না এবং জনগণই সব ভেঙে দেবে। তারাতলার গোডাউন দুর্ঘটনায় শোক প্রকাশ হুমায়ুন কবিরের। তারাতলায় নির্মীয়মান একটি গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন হুমায়ুন কবির। ঘটনার খবর পাওয়ার পরই হুমায়ুন কবির নিজে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং তিনি জানান, ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান হুমায়ুন কবির। তিনি বলেন, এই কঠিন সময়ে শোক সন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোই সবথেকে বড় দায়িত্ব। তারাতলা গোডাউন বিপর্যয়ে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। তারাতলার বেশ ব্রিজে 5 তলা গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। তিনি জানান, এখনো পর্যন্ত 29 জনকে উদ্ধার করা হয়েছে এবং 20 জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 15 জনের অবস্থা স্থিতিশীল, 4 জন গুরুতর এবং 1 জন আশঙ্কাজনক। এই ঘটনায় পূর্ববর্তী তৃণমূল সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রী দাবি করেন, গোডাউন তৈরির অনুমোদন আগের সরকারের আমলেই দেওয়া হয়েছিল। তিনি জানান, অর্থের বিনিময়ে অনুমোদন পাওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান অডিট করা হবে এবং গলদ ধরা পড়লে সম্পত্তি বাজেয়াপ্ত ও জেলের ব্যবস্থাও করা হবে। পাশাপাশি আগামী 4 সপ্তাহ কলকাতা পৌরসভা সহ একাধিক পুরো এলাকায় সমস্ত নির্মীয়মান বিল্ডিং এর কাজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে এবং ঘটনা তদন্তে রাজেশ পান্ডের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই দেখুন ফিরাদ হাকিমের সই। তারাতলা কাণ্ডে বিধানসভায় নথি দেখালেন শুভেন্দু, উত্তর দিলেন ববিও। তারাতলার গোডাউন বিপর্যয় নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়। অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা পূর্বতন সরকারের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার দাবি, ভেঙে পড়া গোডাউনের নকশায় ত্রুটি থাকা সত্ত্বেও তাতে প্রাক্তন মেয়রের সই রয়েছে। বিধানসভায় বিল্ডিং এর নকশা দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই দেখুন ফিরাদ হাকিমের সই। স্ট্রাকচারে গাফিলতি থাকা সত্ত্বেও সই করেছে, নকশায় গাফিলতি আছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের গাফিলতির ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। বিরোধীদের উদ্দেশ্যে কড়া ভাষায় শুভেন্দু বলেন, এটা আপনাদের পাপের ফল। সব জায়গা থেকে টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে মৃত্যুকূপে পরিণত করেছে, কাউকে ছাড়া হবে না। তিনি আরো জানান, ঘটনায় জড়িত ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উদ্ধার কাজে প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতির অভাবের কথাও তুলে ধরেন তিনি। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন মেয়র ফিরাদ হাকিম। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন, কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় পুলিশ তাকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করে। পরে তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। মুখ্যমন্ত্রীর সই সংক্রান্ত অভিযোগের জবাবে ফিরাদ বলেন, এগুলো মেয়রের দেখার কথা নয়, প্ল্যানিং স্যাংশন বিল্ডিং ডিপার্টমেন্ট করে। কমিশনার সই করার পর তা মেয়রের কাছে আসে। মেয়র কেবলমাত্র নামমাত্র সই করেন। টেকনিক্যাল বিষয় দেখা মেয়রের এখতিয়ারের মধ্যে পড়ে না।
তার আরও দাবি, যে কাঠামোটি ভেঙে পড়েছে সেটি প্ল্যান পাস হওয়ার পরে নির্মাণ করা হয়েছিল এবং নির্মাণের সময় যথাযথ তদারকির অভাব ছিল। সেই ক্ষেত্রে মেয়রের কোনো ভূমিকা থাকে না বলেও তিনি দাবি করেন। তবে রাজনৈতিক বিতর্কের মাঝেও তারাতলার উদ্ধার কাজের প্রশংসা করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, প্রশাসন, সেনা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট আধিকারিকরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন এবং যার ফলে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। দিদি নাম্বার 1 থেকে বিদায় রচনা বন্দ্যোপাধ্যায়ের। চোখে জল নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী সাংসদ। দীর্ঘ 15 বছর ধরে দিদি নাম্বার 1-এর সঙ্গে যুক্ত থাকার পর আর এই মঞ্চে দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে। নতুন প্রমোতে তার পরিবর্তে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাওয়ার পরেই বিষয়টি সামনে আসে। রচনার দাবি, চ্যানেল ও ডিরেক্টরস ডিপার্টমেন্ট তাকে কোনো পূর্বাভাস না দিয়ে রাতারাতি সরিয়ে দিয়েছে, যা তিনি অপেশাদার মানসিকতা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, জীবনের অনেকটা সময় দিদি নাম্বার 1-কে দিয়েছেন এবং এই সম্পর্কটাকে সম্মান জানানো উচিত ছিল। রাজনৈতিক পরিবর্তনের কারণে তাকে সরানো হয়েছে কিনা সেই বিষয় নিশ্চিত না হলেও তিনি বলেন, হতেই পারে, যদিও তার কাছে দিদি নাম্বার 1 রাজনীতির ঊর্ধ্বে ছিল। রচনা আরও জানান, তার সবথেকে বেশি চিন্তা সেই কর্মীদের জন্য যারা বছরের পর বছর তার সঙ্গে কাজ করেছেন। শিল্পীদের কন্ট্রাক্ট নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, তার সঙ্গে যা হয়েছে তা অন্যদের সঙ্গেও হতে পারে। তবে সমস্ত ক্ষোভের মাঝেও দিদি নাম্বার 1-এর জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, আর কোনোদিন এই মঞ্চে ফিরবেন না। শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেপ্তার যুবক। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ আব্দুল, বয়স 40 বছর। তার বাড়ি তমলুক থানার ধলহরা এলাকায় হলেও কর্মসূত্রে তিনি গুজরাতের আমেদাবাদে থাকেন এবং পেশায় সোনার কারিগর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ শাহিল নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে কয়েকদিন আগে তিনি লাইভে এসে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর গত 19 জুন তমলুক থানায় স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত বর্তমানে আমেদাবাদে রয়েছেন। এরপর তার গতিবিধির ওপর নজরদারি শুরু হয়। মোবাইল টাওয়ার লোকেশন এবং সোর্স নেটওয়ার্কের সাহায্যে তার অবস্থান চিহ্নিত করা হয়। পরে তাকে গুজরাট থেকে তমলুকে নিয়ে এসে বুধবার রাতে তমলুক থানার আইসি পবিত্র গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ধলহরার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে তমলুক আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গোটা ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও একই ধরনের অভিযোগে মুর্শিদাবাদ থেকে 2 সমাজ মাধ্যম প্রভাবশালীকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ, তারাও ফেসবুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। জমি দুর্নীতিতে মামলায় অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। জমি দুর্নীতি মামলায় আরও চাপে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েও কোনো স্বস্তি পেলেন না তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত তার আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন। এর আগে এই মামলায় মেদিনীপুর আদালত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছিল। সেই পরিস্থিতি থেকেই রেহাই পেতেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত একাধিক প্রশ্ন তোলে। বিচারপতি মন্তব্য করেন, এটি কোনো একক ঘটনা নয়, বরং প্রায় 300টি প্লট এবং একাধিক ব্যক্তিকে ঘিরে বিস্তৃত একটি মামলা। আদালতের পর্যবেক্ষণ, একজনের কাছ থেকে 10 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এবং মামলার নথি দেখে মনে হচ্ছে না যে তাকে ফাঁসানো হয়েছে। আদালত আরও জানায়, জালিয়াতির পর টাকা তার কাছে পৌঁছেছে বলে অভিযোগ রয়েছে এবং সাক্ষী ও অন্য অভিযুক্তদের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। এছাড়া একটি দুষ্কৃতী চক্রকে মদত দেওয়া এবং জাল দলিল ও নথি উদ্ধারের অভিযোগও রয়েছে। এই তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও আদালত উল্লেখ করেছে। বিচারপতি জয় সেনগুপ্ত সুমিত রায়কে তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী সোমবার হলফনামা আকারে সমস্ত তথ্য জমা দিতে হবে। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, জমি দুর্নীতি মামলায় একটি অভিযোগের ভিত্তিতে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে কয়েকদিন আগে গ্রেপ্তার করে শালবনী থানার পুলিশ। তদন্তে তার সূত্র ধরেই সুমিত রায়ের নাম সামনে আসে। পরে পুলিশ তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালীঘাটের পটুয়াপাড়া লেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় সিগন্যাল পায়। সেই সূত্রে পুলিশ সেখানে গেলেও সুমিত রায়ের খোঁজ মেলেনি। সংগঠিত অপরাধ দমনে কড়া আইন আনছে সরকার। 1 বছর প্রতিরোধমূলক আটক ও সম্পত্তি বাজেয়াপ্তের প্রস্তাব। গুজরাট ও উত্তরপ্রদেশের মডেলে সংগঠিত সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে নতুন আইন আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এর গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং সোমবার বিধানসভায় বিলটি পেশ হতে পারে। এই আইনের লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। বিলে প্রস্তাব করা হয়েছে, জননিরাপত্তার জন্য বিপজ্জনক বলে চিহ্নিত ব্যক্তিকে 1 বছর পর্যন্ত প্রতিরোধমূলক আটক করা যাবে।
পাশাপাশি সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতাও সরকারের হাতে থাকবে। এছাড়া সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও করা হচ্ছে। এই আইনে সমাজ বিরোধী কার্যকলাপ, অবৈধ খনন, সরকারি সম্পদের ক্ষতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। তবে গুজরাট এবং উত্তরপ্রদেশের অনুরূপ আইনগুলিকে মানবাধিকার সংগঠনগুলি গণতন্ত্রের কণ্ঠরোধের হাতিয়ার বলেই সমালোচনা করেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি, স্কুলে পালিত হবে শ্যামাপ্রসাদ পক্ষ। বাংলার বিজেপি সরকারের প্রথম বাজেটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে প্রতি বছর 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যে পূর্ণ দিবস সরকারি ছুটি থাকবে। ফলে ওই দিন স্কুল, কলেজ, অফিস, কাছারি সবই বন্ধ থাকবে। উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে আগামী 15 দিন রাজ্যের সমস্ত স্কুলে শ্যামাপ্রসাদ পক্ষ পালন করা হবে। এছাড়া 2026 সালে তার 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করবে সরকার। রাজ্য বাজেটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য 200 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তার পৈতৃক ভিটে হুগলির জিরাটে 125 ফুটের উঁচু মূর্তি নির্মাণ, পৈতৃক বাড়ি সংস্কার, আধুনিক পার্ক, সমৃদ্ধ পাঠাগার এবং স্মারক সংগ্রহশালার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা, কলেজ শিক্ষকদের বেতন বাড়ছে 2000 টাকা। বৃহস্পতিবার বিধানসভায় জবাবি ভাষণে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন যে বিগত তৃণমূল সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে হওয়া দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। সরকারি দপ্তরগুলির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে সেই তথ্য জনসমক্ষে আনা হবে। পাশাপাশি সিএজির অডিট রিপোর্টও প্রকাশ করা হবে এবং কোথায় কি ধরনের অনিয়ম হয়েছে তাও তুলে ধরা হবে। অর্থমন্ত্রী জানান, অর্থ দপ্তর ব্যাখ্যা করবে কিভাবে অব্যবস্থাপনার কারণে সরকারের ঋণের বোঝা বেড়েছে এবং বিভিন্ন প্রকল্প কেন অসম্পূর্ণ রয়ে গেছে। জমি বন্টন, জলাভূমি ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অভিযোগগুলিও শ্বেতপত্রে উঠে আসবে। এদিন রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের জন্যও নতুন সুখবর দিয়েছেন স্বপন। তিনি ঘোষণা করেন, তাদের বেতন 2000 টাকা করে বৃদ্ধি করা হবে। এছাড়াও আগামী বাজেটে অন্যান্য বঞ্চিত কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি হেমতাবাদে একটি নতুন কলেজ, কালিয়াগঞ্জে মহিলাদের কলেজ এবং সন্দেশখালীতে মহিলা থানা তৈরির ঘোষণাও করা হয়েছে। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প, নিজেদের রীতি নিজেরাই ভাঙতে চলেছে ফিফা। বিশ্বকাপের ফাইনালের ট্রফি প্রদানের দীর্ঘদিনের প্রথায় এবার বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। খবর অনুযায়ী 19 জুলাই মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ট্রফি প্রদানের সময় তিনি এবং ট্রাম্প একসঙ্গে মঞ্চে থাকবেন, যা ফিফার বহু বছরের প্রোটোকলে উল্লেখযোগ্য বদল আনতে চলেছে। এতদিন ট্রফি একটি নির্দিষ্ট পদ্ধতিতে বিজয়ী দলের হাতে পৌঁছাতো, তবে এবার ট্রাম্পের সরাসরি ট্রফি তুলে দেওয়ার সম্ভাবনা ফুটবল মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালে ট্রফি প্রদানের সময় মঞ্চে ট্রাম্পের উপস্থিতি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। এদিকে চলতি বিশ্বকাপে টিকিটের মূল্য, স্টেডিয়ামে খাবারের দাম, 48 দলের ফরম্যাট এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও বিতর্ক চলছে। তারই মধ্যে বিশ্বকাপ ফাইনালের সবথেকে ঐতিহ্যবাহী মুহূর্তে এই সম্ভাব্য প্রোটোকল পরিবর্তন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ছদ্মবেশে বিশেষ অভিযান, সীমান্তে কুখ্যাত পাচারকারী দীপঙ্কর মণ্ডল গ্রেপ্তার। সীমান্তে পশু পাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড রুখতে বিশেষ অভিযান চালিয়ে মালদহের হবিবপুর থেকে এক কুখ্যাত পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি ব্রিজ এলাকা থেকে ধৃত দীপঙ্কর মণ্ডলকে পাকড়াও করা হয়। তার বাড়ি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ির নুনিয়াপাড়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি গরু, মোষ, মাদকদ্রব্য সহ বিভিন্ন ধরনের পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। বিএসএফের পক্ষ থেকেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর রাজ্যে পালা বদলের পর নতুন করে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, আইসি কৌশিক বিশ্বাসের নির্দেশে কয়েকজন পুলিশ কর্মী সাধারণ চাষির ছদ্মবেশে কলাইবাড়ি ব্রিজ এলাকায় ওত পেতেছিলেন। অভিযুক্ত সেখানে পৌঁছতেই তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এদিকে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ এই অভিযানের প্রশংসা করে বলেছেন, সীমান্ত এলাকায় অপরাধ এবং পাচার রুখতে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। তারাতলার গুদাম বিপর্যয়ে অল্পের জন্য বাঁচলেন জল সরবরাহকারী নীলা দেবী। খিদিরপুর তারাতলা এলাকায় নির্মাণ শ্রমিকদের খাবারের জল সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন নীলা দেবী।
প্রতিদিন 500 থেকে 600 টাকা আয় করা নীলা দেবী দীর্ঘদিন ধরে তারাতলার হাইড রোডের নির্মীয়মান গুদামগুলিতে জল সরবরাহ করতেন। প্রতিদিন দুপুরে সেখানে জল দিতে যেতেন তিনি। তবে বুধবার ব্যক্তিগত কারণে তিনি সেখানে যেতে পারেননি। তার পরিবর্তে সহকর্মী বোদন মুন্ডাকে পাঠানো হয়। পরে গুদামের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নীলা দেবী প্রাণে বেঁচে গেলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বোধন মুন্ডা। নীলা দেবীর কথাই, তিনি যদি সেদিন কাজে যেতেন তবে তিনিও হয়তো হাসপাতালে শুয়ে থাকতেন। তিনি আরও জানান, আগে থেকে ওই গুদামের ছাদ কাঁপতো বলে শুনেছিলেন, কিন্তু জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে সেখানে যেতেন। উল্লেখ্য, তারাতলার এই নির্মীয়মান গুদামের ছাদ ধসে এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শম্ভুনাথ বেহেরা সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং উদ্ধার কাজ এখনো চলছে। সোমবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি থাকলেও বহাল গরমের অস্বস্তি। উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। রাজস্থান থেকে গাঙ্গেয় বঙ্গ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এর জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। 26 থেকে 29 জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 ও 28 জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বজ্রপাত সহ ঝড়ের আশঙ্কাও রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় বাংলা ও উত্তর উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.08 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.06 ডিগ্রি সেলসিয়াস। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।